গুড মর্নিং এভরিওয়ান, দ্য মেরি ল্যাবের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব কিছু ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি টেস্ট নিয়ে। মানে অ্যাকচুয়ালি আমি একটা লিস্টের মতন করেছি, যেটার মধ্যে আমি অলমোস্ট অল টাইপসের টেস্ট অ্যাড করার চেষ্টা করেছি। তো এই টেস্টগুলো কোন কোন কন্ডিশনে পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়, তো সেটা নিয়ে গোটাটা ভিডিওটাই আমি আলোচনা করব। তো এটার জন্য আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তো যার জন্য এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা কিন্তু সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ নর্মাল মানে যারা সাধারণ মানুষ আছে তাদের ক্ষেত্রেও অনেক সময় প্রেসক্রিপশনে লেখা থাকে, তো অনেকে বুঝতে পারে না যেটা কিসের জন্য ডক্টর লিখেছে। তো তাদের জন্য প্লাস স্টুডেন্টদের জন্য সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বরে আছে টেস্ট ফর ডায়াবেটিস। মানে হচ্ছে ডায়াবেটিসের জন্য কোন কোন ধরনের টেস্ট থাকে, তো সেইগুলো এখানে আমি একটা লিস্ট করেছি। তো প্রথমেই হচ্ছে এফবিএস। এফবিএস কথাটার মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। মানে হচ্ছে যখন পেশেন্ট 12 ঘন্টা ফাস্টিংয়ে থেকে, মানে খালি পেটে থেকে সকালবেলায় ব্লাড দেন, তো সেটা সেই ব্লাডটার মধ্যে দিয়ে যে গ্লুকোজ এস্টিমেশন করা হয়, তো সেটাকে বলা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। সেকেন্ড হচ্ছে আরবিএস, মানে হচ্ছে র্যান্ডাম ব্লাড সুগার। তো র্যান্ডাম ব্লাড সুগার, র্যান্ডাম কথাটার মানে হচ্ছে আমি যে কোনো সময়ই দিতে পারি, মানে সেটা খালি পেটেও হতে পারে, আমি খাওয়ার পরেও দিতে পারি, মানে র্যান্ডাম স্যাম্পল, আমি যখন খুশি স্যাম্পলটা দিতে পারি। তারপর হচ্ছে পিপিবিএস। তো পিপিবিএস মানে হচ্ছে পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগার। তো এই কথাটার মানে হচ্ছে আমি একটা হেভি মিলের পর 2 ঘন্টা পর এই ব্লাডটা আমাকে টেস্ট করাতে হয়। তো জেনারেলি 75 গ্রাম, যে 75 গ্রাম গ্লুকোজ অথবা ভরপেট ভাত খাওয়ার পর কিন্তু এই টেস্টটা করানো যেতে পারে। তো এটাকে বলা হচ্ছে পিপিবিএস। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইচবিএ1সি। তো এইচবিএ1সি হচ্ছে একটা টেস্ট যেটার সাহায্যে মেজার করা হয় কোনো পেশেন্টের লাস্ট 3 মান্থ কীভাবে সে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পেরেছে। তো সেইটার একটা মনিটরিংয়ের জন্য এটা দেওয়া হয়। এটা মেনলি সেই সব পেশেন্টদেরকে প্রেসক্রাইব করা হয় যারা অলরেডি ডায়াবেটিক হয়েছেন, তো তাদের ক্ষেত্রে। তো এটার মাধ্যমে বোঝা যায় যে পেশেন্টের যে ট্রিটমেন্ট চলছে, তো সেই ট্রিটমেন্টটায় কতটা রেসপন্স করেছে, বা পেশেন্ট নিজের ডায়েটটাকে কীভাবে কন্ট্রোল করছে, কীভাবে কন্ট্রোল করতে পেরেছে, নাকি ডায়েটটা কোনো কন্ট্রোল করেনি, সুগারটাকে কন্ট্রোল করেনি। তো সেইটা কিন্তু সবটাই এই এইচবিএ1সি করলে ধরা পড়ে যাবে। তো এটার পর হচ্ছে ওজিটিটি। তো ওজিটিটি হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তো এটাও এক ধরনের গ্লুকোজ টেস্ট। তো এইটার মাধ্যমে কি করা হয় না, এটা নর্মাল পেশেন্টদের ক্ষেত্রেও দেওয়া হয়। বেসিক্যালি দেওয়া হয় এটা বেশিরভাগ যে প্রেগনেন্সি যখন থাকে, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এই ওজিটিটিটা করতে বলা হয়। তো এটার প্রসিডিওর হচ্ছে প্রথমেই একটা যে ফাস্টিংয়ে থাকার পর একটা ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হবে। তার সাথে সাথে পেশেন্টকে গ্লুকোজ খাইয়ে দেওয়া হবে 75 গ্রাম, মানে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর আবার একবার ব্লাড সুগারটাকে মেজার করতে হবে। তো এই যে ব্লাড সুগারগুলো প্রত্যেক 2 ঘন্টা পর পর নেওয়া হচ্ছে, তো সেটা একটা গ্রাফের মাধ্যমে এটা কিন্তু ডিসপ্লে করা হয়। তো এটাই হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তো নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আরএফটি, মানে হচ্ছে রেনাল ফাংশন টেস্ট, অথবা এটার আর এক নাম হচ্ছে কেএফটি, যেটার মানে হচ্ছে কিডনি ফাংশন টেস্ট। তো কিডনি ফাংশন টেস্টের আন্ডারে কিন্তু অনেকগুলো টেস্ট প্যারামিটার পড়ে। তো সেইগুলো কী কী না, প্রথমেই হচ্ছে ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, বিইউএন, এটা হচ্ছে বান, এই কথাটার ফুল ফর্ম হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। তারপরে তার সাথে সাথে হচ্ছে ফসফরাস, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, তার সাথে 24 আওয়ার ইউরিন প্রোটিন টেস্ট। তো এই কিডনি ফাংশন টেস্টের আন্ডারে কিন্তু আরও অনেকগুলো টেস্ট পড়ে। তবে যে ল্যাবরেটরি বেসিসে এগুলো কিন্তু কেউ কিছু করে কিছু বাদ দেয়, এরকম করতে পারে। তবে মেন যে টেস্ট, তো সেইগুলো হচ্ছে এটা। তো এর সাথে অনেকে আবার ইউরিনের অ্যালবুমিন টেস্ট করতে পারে, এমনি নর্মাল ইউরিনের প্রোটিনটাও দেখে। আবার অনেকে এর সাথে সাথে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স টেস্ট, এই জিনিসগুলোও দেখে। তো তার সাথে মেন যে মানে টেস্টগুলো বেসিক্যালি করা হয়, এই টেস্টগুলো কিন্তু ম্যান্ডেটরি, তো সেইগুলোই আমি এখানে বলেছি। তো কেএফটি টেস্টের মধ্যে এইগুলোই করা হয়। তো কেএফটি কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা কিডনির সাথে রিলেটেড। তো কিডনি কোনো ফাংশন কিভাবে করছে, বা কিডনি যদি কোনো ম্যালফাংশন হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু সেটা ডিটেক্ট করা যাবে। কারণ আমরা জানি যে ক্রিয়েটিনিন বা ইউরিয়া ক্রিয়েটিন, এগুলো আমাদের ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে এক্সক্রিয়েট করে কে না কিডনি, কারণ এগুলো হচ্ছে আমাদের শরীরের বর্জ্য পদার্থ। তো সেই জন্য ইউরিয়া ক্রিয়েটিনিন বা ইউরিয়া ক্রিয়েটিনের রেশিও, বা হচ্ছে বান যেটা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, তো এই সব জিনিসগুলো কিন্তু কিডনির বা রেনাল ফাংশন টেস্টের একটা ইন্ডিকেটর।
থার্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্ট যেটাকে বলা হয় এলএফটি, তো এটা সম্পর্কে অনেকেই কম বেশি পরিচিত, কারণ এটা একটা কমন টেস্টের মতো যেটা লিভারের ফাংশনটাকে ডিটেক্ট করার জন্য বা মনিটর করার জন্য টেস্টটা করতে বলা হয়। তো এই টেস্টের আন্ডারেও কিন্তু অনেকগুলো টেস্ট পড়ে। তো প্রথমেই হচ্ছে টোটাল বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, এসজিওটি যেটাকে বলা হয় এএসটি, এসজিপিটি যেটাকে বলা হচ্ছে এএলটি, অ্যালকালাইন ফসফেটেজ, টোটাল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তার সাথে অ্যালবুমিন এবং গ্লোবিউলিনের রেশিও। তো এই সব টেস্টগুলো কিন্তু লিভার ফাংশন টেস্টের আন্ডারেই পড়ে, এবং এই প্রত্যেকটা টেস্টের আলাদা আলাদা করে টেস্ট কীভাবে করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। সবগুলো এখনই হয়নি কমপ্লিট, তো কিছু কিছু টেস্ট যেমন হচ্ছে বিলিরুবিন, তার সাথে হচ্ছে এএসটি, এইসব জিনিসগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে চেক করে নিতে পারেন। তো টোটাল বিলিরুবিন, তো এই জিনিসগুলো কখন করা হয় তার সাথে সাথে না হচ্ছে যখন জন্ডিস দেখা যায়। তো জন্ডিস অ্যাকচুয়ালি হচ্ছে যেটা হেপাটাইটিস বলি। তো হেপাটাইটিস হচ্ছে আমাদের লিভারের একটা ডিজিজ। তো হেপাটোসাইট বলা হয় লিভারকে। তো হেপাটোসাইট বা হেপা এই কথাটা যেখানেই ইনক্লুড থাকবে তো সেটা বুঝে নিতে হবে যে এটা লিভারের রিলেটেড কোনো ডিজিজের কথা বলছে বা লিভার রিলেটেড কোনো কিছু কথা বলছে। তো হেপাটোসাইট যেটা আমাদের হয় জন্ডিস, তো সেই জন্ডিসের ক্ষেত্রে কি হয় না, বিলিরুবিন, সেরাম বিলিরুবিন খুব বেশি হয়ে যায় আমাদের শরীরে। তো যেটা নর্মাল রেঞ্জ হচ্ছে আপ টু 1 আমাদের সেরামে। তো এটা নিউবর্ন বা এদের ক্ষেত্রে আলাদা, আমি অ্যাডাল্টদের ক্ষেত্রে বলছি। তো একের বেশি যখনই হয়ে যাবে 1.2, 1.3, 2, 3, 4 এরকম যখনই হয়ে যাবে তখন কি হবে, আমাদের যে সেরামের মধ্যে যে বিলিরুবিনটা থাকে সেই বিলিরুবিনটা আমাদের স্কিনের মধ্যে ডিপোজিট হতে থাকে। স্কিন এবং স্ক্লেরা, স্ক্লেরা মানে হচ্ছে চোখের যে সাদা অংশটা থাকে তো সেই অংশ, তো সেই অংশগুলো হলুদ হয়ে যায়, আমাদের স্কিনটা হলুদ হয়ে যায়, তারপরে চোখের স্ক্লেরা হলুদ হয়ে যায়। তো সেটা দেখে বাইরে থেকে ক্লিনিক্যালি ডায়াগনোজ করা যায় যে এই পেশেন্টটা নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে শরীরে এবং সেটা হচ্ছে লিভার রিলেটেড। তো তখন সেই ক্ষেত্রে এই গোটা এলএফটি টেস্ট বা শুধুমাত্র বিলিরুবিন টেস্টটা করতে বলা হয়। তো তার সাথে সাথে আরও আছে যেমন অ্যালকালাইন ফসফেটেজ, এসজিওটি, এসজিপিটি। এইগুলো এসজিওটি, এসজিপিটি এই এনজাইমগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লিভারের এনজাইম। তো লিভার যে ক্ষেত্রে কোনো লিভারের কোনো সমস্যা থাকবে, যেমন ফ্যাটি লিভার হবে বা লিভারের যদি কোনো প্রবলেম থাকে, লিভার সেলগুলোর যদি কোনো প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে বা কোনো অবস্ট্রাকটিভ জন্ডিস বা অন্য কোনো যে কোনো লিভার রিলেটেড যখনই ডিজিজ হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই এনজাইমগুলো বেড়ে যাবে এবং এই টেস্ট প্যারামিটারগুলোর মধ্যে যে নর্মাল রেঞ্জ আছে তার থেকে কিন্তু ভ্যারি করবে। তো সেই ক্ষেত্রে এই গোটা এলএফটিটা করতে দেওয়া হয় বা সিঙ্গেল সিঙ্গেল যেই ডক্টররা যদি মনে করেন যে আলাদা করে করতে দেবেন তো সেভাবেও করতে দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে গোটাটা হচ্ছে এলএফটি। তো নাম্বার 4 এ যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস। তো ইলেকট্রোলাইটস মানে হচ্ছে আয়ন, মানে হচ্ছে যেটা আমরা আয়ন বলি, তো সেইগুলো যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্ট যদি কোনো শক পায়, ইলেকট্রিক শক পায় বা কোনো বার্ন পেশেন্ট থাকলো তো সেই ক্ষেত্রে কিন্তু এই টেস্টগুলো করতে দেওয়া হয়। বা পেশেন্টের যদি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো তখন কিন্তু সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্সটা আছে আমাদের শরীরে তো সেই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়। তো যার ফলে কিন্তু পেশেন্ট কিন্তু খুবই খারাপ হয়ে যেতে পারে এবং বিশেষ করে পেশেন্ট কিন্তু এইচডিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যে ইউনিটগুলো থাকে তো সেই ইউনিটের সাপোর্ট নিতে হয়। তো বিশেষ করে যেগুলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পেশেন্ট থাকে তো সেগুলোর কিন্তু রেগুলার দিনে প্রায় 3 থেকে 4 বার বা তারও বেশি ডক্টররা যেরকমভাবে মনে করবেন তো সেইভাবে কিন্তু ইলেকট্রোলাইটসটা চেক করতে বলা হয়। তো এইগুলো হচ্ছে ইলেকট্রোলাইটসের মধ্যে পড়ে যে টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট জেনে রাখাটা। তো এই টেস্টগুলো সম্পর্কে পুরো ডিটেলসে আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো যেখানে নর্মাল রেঞ্জ থাকবে এবং তার বাড়লে কী হয় বা কমলে কী হয় তো সেগুলোর গোটাটা নিয়ে আলোচনা করা থাকবে। আজকের ভিডিওটাতে শুধুমাত্র কোন টেস্টটা করা হয় কোন পার্টিকুলার কোন ডিজিজের জন্য বা কোন কোন ডিজিজের জন্য শুধুমাত্র সেইটুকুই এই ভিডিওটাতে আলোচনা করছি। নেক্সট যেটা নিয়ে বলবো সেটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এটা হচ্ছে কার্ডিয়াক মার্কার। তো কার্ডিয়াক কথাটার মানে হচ্ছে হার্ট, মানে আমাদের হৃৎপিণ্ড। তো এই কার্ডিয়াক মার্কার হচ্ছে সিপিকে এমবি, এলডিএইচ, এএসটি, ট্রোপোনিন আই অ্যান্ড টি। তো সিপিকে কথাটার ফুল ফর্ম হচ্ছে ক্রিয়েটিন ফসফেট কাইনেজ, আর সিপিকেএমবি এই কথাটার ফুল ফর্ম হচ্ছে ক্রিয়েটিন ফসফেট কাইনেজ মায়োগ্লোবিন ব্যান্ড। তো এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের হার্টের মধ্যে এই এনজাইমগুলো থাকে বা হার্টের যদি কোনো কারণের কোনো যদি চেস্ট পেন হয় বা হার্ট অ্যাটাকের আগের থেকে কিন্তু এই মার্কারগুলো কিন্তু মানে বেড়ে যায় আমাদের সেরামে। তো যখনই কোনো পেশেন্টের চেস্ট পেন হচ্ছে এরকম কোনো হিস্ট্রি নিয়ে পেশেন্ট আসছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই এনজাইমগুলো টেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো এলডিএইচ হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজেনাস, এএসটি কথাটার মানে হচ্ছে
অ্যাসপার্টেট সেরাম ট্রান্সামাইনেজ। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসজিওটি যেটা, তো সেটা তো এসজিওটি হচ্ছে লিভারেরও এনজাইম এবং এটা হচ্ছে হার্টেরও এনজাইম। তো তার সাথে হচ্ছে ট্রোপোনিন আই এবং টি। তো যখনই কোনো পেশেন্ট কোনো চেস্ট পেনের হিস্ট্রি নিয়ে ভর্তি হয়, তো তখনই প্রথম যেটা করতে বলা হয় এমার্জেন্সি বেসিসে, সেটা হচ্ছে ট্রপ টি। তো ট্রপ টি অ্যাকচুয়ালি হচ্ছে ট্রোপোনিন টি। ট্রপ টি সম্পর্কে অনেকেই জানেন হয়তো, এটা একটা র্যাপিড টেস্টের একটা কিট আছে, তো যেটার সাহায্যে বোঝা যায় যে পেশেন্ট হার্ট অ্যাটাক হতে চলেছে কি না। মানে পেশেন্ট যখন চেস্ট পেন নিয়ে ভর্তি হচ্ছে, কমপ্লেন আছে চেস্ট পেনের, তো তখন ট্রপ টিটা করে বোঝা যায়। যদি সেটা পজিটিভ থাকে তার মানে হচ্ছে পেশেন্টের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে বা পেশেন্টের কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। তো এইটার ইন্ডিকেট করছে এটা। তার সাথে সাথে হচ্ছে বাকি টেস্টগুলোও কিন্তু করতে বলা হয়, যেহেতু র্যাপিড টেস্ট, অ্যাজ এ র্যাপিড টেস্ট কিন্তু ট্রপ টিটা প্রথমেই করা হয়, কারণ বাকিগুলো ব্লাড থেকে করা হয়, এটাও ব্লাড থেকে করা হয়, কিন্তু সেগুলো হচ্ছে একটা লং প্রসেস, মানে একটু টাইম সাপেক্ষ, কিন্তু ট্রপ টিটা হচ্ছে র্যাপিড কিট, তো সেই জন্য সেটাই আগে করা হয়। এবং এই যে এনজাইমগুলো আছে, প্রত্যেকটা এনজাইম কিন্তু বায়োকেমিস্ট্রি টেস্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট টেস্ট একটা। তো এক্সামে কিন্তু কোশ্চেন আসে এগুলো, কার্ডিয়াক মার্কার কোনগুলো, এরকম এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, বা এরকম কোশ্চেন থাকে যে পেশেন্টের হার্ট অ্যাটাকের সাথে সাথে কোন এনজাইমটা পিক লেভেলে থাকে। তো এইগুলো নিয়ে আমি আলাদা করে ডিটেলসে পুরো ভিডিও কার্ডিয়াক মার্কার নিয়ে একটা বানিয়ে দেবো, তো সেই ভিডিওটাতে পুরোটা আলোচনা করে দেবো। তারপরের যে টেস্টগুলোর কথা বলবো সেগুলো পড়ছে ভিটামিনের আন্ডারে। তো ভিটামিন টেস্টের আন্ডারে যে টেস্টগুলো পড়ছে সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি2, ভিটামিন বি3, বি5, বি6, ভিটামিন বি12, ভিটামিন বিসি অ্যান্ড ভিটামিন বি25 হাইড্রক্সি, তার সাথে সাথে ভিটামিন ই, ফলিক অ্যাসিড, ভিটামিন কে। তো এই প্রত্যেকটা ভিটামিন টেস্ট কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। যেমন হচ্ছে ভিটামিন সি। তো ভিটামিন সি যদি ধরি, তো ভিটামিন সি এর অভাবে আমাদের যেসব ডিজিজগুলো হয়, যেমন হচ্ছে স্কারভি। তো যদি কোনো পেশেন্টের এরকম ধরনের কিছু হিস্ট্রি থাকে যেটার মধ্যে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, তো তখন সেই ক্ষেত্রে ভিটামিন সি টেস্টটা করতে বলা হয়। ঠিক সেরকমভাবে ভিটামিন এ, যেটার অভাবে আমাদের রাতকানা রোগ হয়, তো সেই রকম যদি ডক্টররা বুঝে থাকেন যে এই ভিটামিনটা ডেফিসিয়েন্সি হতে পারে মেবি, তো সাসপেক্টেবল, তো সেই ক্ষেত্রে এই টেস্টগুলো পার্টিকুলারই করা হয়। তো এই প্রত্যেকটা টেস্ট কিন্তু ভিটামিন টেস্টের আন্ডারেই পড়ে। তার সাথে হচ্ছে ভিটামিন ডি25 হাইড্রক্সি, এই টেস্টটাও খুব ইম্পর্টেন্ট টেস্ট। এটা বেশিরভাগই ডক্টররা সাজেস্ট করেন যেসব পেশেন্টদের উইকনেস থাকে, তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, যেগুলো হাত পা কাঁপতে থাকে, দুর্বল লাগে, তো সেই সব জিনিসের ক্ষেত্রে, পেশেন্টদের ক্ষেত্রে ভিটামিন বি12, তো এই সব জিনিসগুলো কিন্তু টেস্ট করতে বলা হয়। তো এইগুলো হচ্ছে সবই ভিটামিন টেস্টের আন্ডারে। এরপরে আসছে টিউমার মার্কার। তো টিউমার মার্কারের আন্ডারে কিন্তু অনেকগুলো টেস্ট পড়ে। তো এইগুলো যদি শরীরের কোনো জায়গায় কোনো টিউমার তৈরি হয়েছে, বা কোনো মানে প্রি ক্যান্সারিয়াস যেগুলো টিউমার থাকে, মানে বিনাইন টিউমার, তো সেই সব ক্ষেত্রে কিন্তু, বা কোনো ক্যান্সারের যদি কোনো লক্ষণ, মানে ডক্টররা সাসপেক্ট করছেন যে মেবি এটা হতে পারে ম্যালিগনেন্সি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই টেস্টগুলো করতে দেন। তার মধ্যে হচ্ছে এএফপি, মানে হচ্ছে আলফা ফেটোপ্রোটিন, সিইএ, কার্সিনো এমব্রয়নিক অ্যান্টিজেন, এইচসিজি, CA125, এটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সারটাকে আছে কি নেই সেটার হচ্ছে ডিটেক্ট করার জন্য এই মার্কারটা ইউজ করা হয়। CA153 পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে যখন বয়স হয়ে যায় পুরুষদের ক্ষেত্রে, তো তখন সেই ক্ষেত্রে তাদের প্রস্টেটটা অনেক সময় এনলার্জ হয়ে যায়, তো সেটা ডিটেক্ট করার জন্য এই পিএসএ টেস্টটা করতে বলা হয়। তখন সেই ক্ষেত্রে কী হয়, ইউরিনের ক্ষেত্রে অবস্ট্রাকশন চলে আসে, মানে ইউরিন ঠিকঠাকভাবে পাস করতে পারছে না, কারণ হচ্ছে যেহেতু প্রস্টেটটা বড় হয়ে গেছে, সেজন্য ইউরিনারি যে ট্র্যাক্টটা আছে, তো সেই ট্র্যাক্টটা কিন্তু মানে শ্রিঙ্কেজ হয়ে যায়, মানে ওইটার যেহেতু প্রস্টেটটা বড় হয়ে যায়, তো ওই জায়গাটা ছোট হয়ে যায়, তো সেই জন্য ইউরিনারি ট্র্যাক্ট যেটা দিয়ে ইউরিন পাস করে, তো সেটা সেই ক্ষেত্রে কী হয়, অনেক সময় তারা ইউরিনটাকে ধরে রাখতে পারে না, বা ইউরিন থেমে থেমে ইউরিন হয়, তো এইসব যদি ডাক্তারদের কোনো কমপ্লেন করে পেশেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু পিএসএ টেস্টটা করতে বলা হয়। তার সাথে সাথে আছে টিপিএ, টিস্যু পলিপেপটাইড অ্যান্টিজেন, টিপিএস, টিস্যু পলিপেপটাইড স্পেসিফিক অ্যান্টিজেন, ফেরটিনিন আর প্যারাপ্রোটিনস। তো এগুলো আরও অনেক টিউমার মার্কার আছে, তো যেগুলো মেন ইম্পর্টেন্ট, বা যেগুলো মানে সচরাচর টেস্টের মধ্যে পড়ে, তো সেইগুলোই আমি আলোচনা করলাম। এরপরে যেই টেস্টগুলো বলবো, তো সেই টেস্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন টেস্ট, অলমোস্ট সবাই জেনে থাকবেন। তো সেটা হচ্ছে হরমোনাল টেস্ট। তো হরমোনাল টেস্টের মধ্যে পড়ছে TSH, T3, T4, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে থাইরয়েড প্রোফাইলের মধ্যে পড়ছে। TSH মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো T3, T4, TSH এটা একসাথে গোটা প্রোফাইলটা দেয় কোনো কোনো সময়, বা কোনো কোনো সময় T3 শুধু T3, T4 বা TSH এগুলো আলাদা করেও দিতে পারে। তো তার সাথে হচ্ছে প্রোজেস্টেরন,
এস্ট্রাডিওল, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ আর হচ্ছে ইস্ট্রোজেন টোটাল। তো এই সবগুলোই কিন্তু হরমোনাল যদি কোনো শরীরে ডিসব্যালেন্স দেখা যায় তো সেই ক্ষেত্রে ডাক্তাররা যেমন যদি বোঝেন তো সেই ক্ষেত্রে এই টেস্টগুলো দেন। যেমন হচ্ছে টিএসএইচ, তো টিএসএইচ বেসিক্যালি এখন মানে যে ফিমেলদের ক্ষেত্রে টিএসএইচ, টি3, টি4, টিএসএইচ এটা একদম নর্মালি মানে টেস্টের মতন হয়ে গেছে, অলমোস্ট সবারই এটা দেয়। কারণ টিএসএইচের জন্য অনেক ধরনের প্রবলেম হতে পারে ফিমেলদের ক্ষেত্রে। ফিমেলের যে মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা পিসিওডি এসবের ক্ষেত্রে কিন্তু এই হরমোনাল টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে প্রেগনেন্সিতে, কারণ প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু টিএসএইচটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যে ফেটাসটা আছে তো সেই ফেটাসের কিন্তু বার্থের জন্য এটা কিন্তু খুবই মানে টিএসএইচটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই সেই সময় প্রেগনেন্সির সময় টিএসএইচটা হাই হওয়ার একটা টেন্ডেন্সি থেকে থাকে। তো সেই জন্য এই হরমোন টেস্টগুলো কিন্তু করতে দেওয়া হয়। তো তার সাথে প্রোল্যাকটিন আছে, এফএসএইচ, এলএইচ, এইগুলো সব জিনিসগুলোই কিন্তু পিসিওডি যেগুলো হচ্ছে পলিসিস্টিক ওভারিক সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ যেগুলো যাদের থাকে, যেগুলো ওভার ওয়েট যাদের থাকে বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখন খুবই কমন হয়ে গেছে এই টেস্টগুলো, যেগুলো অলমোস্ট অল গাইনোকোলজিস্ট এই টেস্টগুলো করার জন্য সাজেস্ট করেন। তো এরপর আসছি লিপিড প্রোফাইল নিয়ে। তো লিপিড প্রোফাইলটাও এখন খুবই কমন ব্যাপার একটা হয়ে গেছে। তো লিপিড প্রোফাইলের মধ্যে কি কি টেস্ট পড়ছে সেটা আগে দেখে নিই। প্রথমেই হচ্ছে টোটাল কোলেস্টেরল, তার সাথে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এইচডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপিড, এলডিএল লো ডেন্সিটি লিপিড, ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লিপিড। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে লিপিড প্রোফাইলের ক্ষেত্রে। কারণ কোলেস্টেরল যদি শরীরে বেড়ে যায় তাহলে যেটা হয় যে আমাদের যে আর্টারি আছে সেই আর্টারির মধ্যে কিন্তু এই কোলেস্টেরলটা জমা হতে থাকে। তার ফলে যেই আর্টারির যে ভিতরের যে ডায়ামিটারটা থাকে সেই ডায়ামিটারটা ছোট হয়ে যায়, যার ফলে ব্লাড যখন তার মধ্যে দিয়ে পাস করতে যায় তখন সেখানে অবস্ট্রাকশন তৈরি হয় এবং হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়। তো সেই জন্য কোলেস্টেরল টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং 40 বছর বয়সের পর সবাইকে অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট কিন্তু এই ইয়েটা করতে দেওয়া হয় লিপিড প্রোফাইলটা। কারণ এর সাথে রিলেটেড কিন্তু একদম ডিরেক্টলি রিলেটেড হচ্ছে হার্ট। তো হার্টের যে কোনো ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই লিপিড প্রোফাইল মাস্ট আগে করতেই হবে। তো এখানে আর দুটো ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, যেটা হচ্ছে এইচডিএলকে বলা হয় গুড কোলেস্টেরল আর এলডিএলকে বলা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। তো এমসিকিউ কিন্তু কোশ্চেন আসে যে গুড কোলেস্টেরল কোনটা, যেটা হচ্ছে এইচডিএল হাই ডেন্সিটি লিপিড, আর লো ডেন্সিটি লিপিডটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। তো নেক্সট যেই ব্লাড টেস্টগুলো বলবো তো সেগুলো হচ্ছে মিনারেলস টেস্টের আন্ডারে পড়ে। তো মিনারেলস টেস্টের ক্ষেত্রে পড়ছে ম্যাগনেসিয়াম, কপার, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, সালফার অ্যান্ড আয়োডিন। তো এই টেস্টগুলো কিন্তু এর সাথে আরও অনেক টেস্ট আছে যেগুলো মোস্ট কমনলি ইউজ হয়, তো আমি শুধু সেইগুলোই বলছি। কারণ বেশি পরিমাণে আরও যদি অনেক বলি এইগুলো টেস্ট ক্ষেত্রে তো 1 পাতা 2 পাতা হয়ে যাবে, বলে শেষ হবে না। তো সেগুলো বললে মাথার মধ্যে কনফিউশন তৈরি হবে, তো সেই জন্য আমি শুধুমাত্র যেগুলো মোস্ট কমনলি ইউজ হয় তো সেগুলোই বলছি। তো মিনারেলস টেস্টের আন্ডারে কিন্তু এই টেস্টগুলো পড়ে। তো এই মিনারেলসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। খুব কম মাত্রায় লাগে আমাদের শরীরে, খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু সেটা কিন্তু যদি না থাকে সেই অল্প পরিমাণে মাত্রাটা তাহলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো যেরকম ডাক্তাররা বোঝেন তো সেই অনুযায়ী এই মিনারেলস টেস্টগুলো করতে বলা হয়। তো এতক্ষণ ধরে যে টেস্টগুলো বললাম তো সেইগুলোর সাথে সাথে আরও কিছু টেস্ট আছে যেগুলো কিন্তু আমাদের রুটিন বায়োকেমিস্ট্রিতে আমরা রোজই করে থাকি। তো সেই টেস্টগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা কেন করা হয় না, যদি গাঁটে ব্যথা বা পায়ে হাতে কোথাও ব্যথা, যদি ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমে যায় হাড়ের মাঝে তো সেক্ষেত্রে পেন হয় বা সোয়েলিং তৈরি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড টেস্টটা করতে বলা হয়। সেকেন্ড হচ্ছে সিআরপি। তো সিআরপিও হচ্ছে রিউমাটিক আর্থারাইটিসের ক্ষেত্রে করা হয়, বা শরীরে যদি কোনো ধরনের কোনো রকম ইনফ্লামেশন হয়, যে কোনো অর্গানের ইনফ্লামেশনেই কিন্তু সিআরপিটা হাই হবে। সিআরপি কথাটার মানে হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। তো যদি কোনো ক্রনিক ডিজিজ হয় সেই ক্ষেত্রে কিন্তু সিআরপিটাও হাই হয়। যেমন হচ্ছে টিউবারক্লোসিস হতে পারে, কোনো ক্রনিক যদি অন্য কোনো ডিজিজ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সিআরপিটা হাই হয়। মানে শরীরে যে কোনো ধরনের কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রেই কিন্তু এটা হাই হয়। তো সিআরপি হাই হয়। আর এমনি যে কোনো ধরনের ভাইরাল ডিজিজের ক্ষেত্রেও হতে পারে, ভাইরাল কোনো ইনফেকশন হলো সেই ক্ষেত্রে। যেমন হচ্ছে কোভিড-19। তো কোভিড-19-এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট মার্কার ছিল কিন্তু সিআরপি। তো সিআরপি যেহেতু ওটা লাংসে কোনো কোভিড-19 যেহেতু ভাইরাসটা লাংসে ইনফ্লামেশন তৈরি করতো, তো সেই জন্য সিআরপিটা যদি হাই হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যেত যে হ্যাঁ ইনফেকশনটা হয়েছে, এবং সেটা কোথায় হয়েছে সেটা জানার জন্য পরে ফার্দার টেস্ট করা হয়। তো
এরকমভাবে যদি ব্লাডে কোনো সেপসিস হয়, মানে হচ্ছে যে ব্লাডের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও সিআরপি হাই হয়। মানে বডির যে কোনো জায়গায় কোনো ধরনের ইনফ্লামেশন হলো, তো সেই ক্ষেত্রে কিন্তু সিআরপি অবশ্যই হাই হবে। তার সাথে হচ্ছে অ্যামাইলেজ লাইপেজ। তো অ্যামাইলেজ লাইপেজ হচ্ছে এটা প্যানক্রিয়াজের মানে ক্রনিক যদি প্যানক্রিয়াটাইটিস কারো থেকে থাকে, মানে হচ্ছে অগ্নাশয়ের যদি কোনো রকমের রোগ থেকে থাকে, সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাইলেজ লাইপেজটা টেস্ট করতে দেওয়া হয়। তো এই হচ্ছে গোটা টেস্টের গোটা ভিডিওটা, মানে যেটা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি টেস্ট লিস্ট, তো সেটা এবং সেটা কী কারণে করা হয়, তো সেটা আমি গোটাটাই বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। যদি এর পরেও কারো কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আবারও বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।